হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। ৭৫ সালের পর ৬টা বছর হ্যাঁ আসতে পারিনি, কিন্তু যখনই সুযোগ পেয়েছি ওই খুনি, যুদ্ধাপরাধী, আমি জানি আমি যখন আমার বাপ মা ভাই বোন সব মারছে, আমাকে মারতে পারে, আমি পরোয়া করি নাই। 2007 সালে আমার বিরুদ্ধে মার্ডার কেস দিচ্ছে, ওয়ারেন্ট ইস্যু করেছে, যখন আমি বলছি আমি আসবো, আসতে বাধা দিয়েছে, সমস্ত এয়ারলাইন্সকে বলে দিয়েছে আমি যখন দেশে ফিরতে না আসি, আমি দেশে ফিরবই, আমি ফিরে আসছি। আমার ফ্রান্সে যাওয়ার কথা, ব্রাজিলে যাওয়ার কথা আমি ক্যান্সেল করে দিয়েছি, যে আমার দেশের এই ক্রাইসিসে আমি যেতে পারবো না, আমাকে থাকতে হবে। 2 সপ্তাহ আগে এমনভাবেই নিজের দৃঢ় অবস্থান জানান দিয়েছিলেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু মাত্র ৪৫ মিনিটের মধ্যে ছাত্র গণ আন্দোলনে তাকে দেশ ত্যাগের মতো সিদ্ধান্ত নিতে হয়েছে। তড়িঘড়ি করে গোপনে যেভাবে প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে গেলেন, তা শুধু দলীয় নেতাকর্মীদেরকেই নয়, বিশ্ববাসীকেও হতবাক করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন ১৫.৫ বছর দেশ শাসন করা শেখ হাসিনার এমন পতনের পেছনে রয়েছে একগুঁয়েমি, অহংকার ও অতি আত্মবিশ্বাস। বিশেষ করে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রতিপক্ষ মনে করতেন তিনি। সে কারণে তাকে বিভিন্ন মামলা দিয়ে আদালতে লেফট রাইট করিয়েছেন। শুধু তাই নয়, কথায় কথায় তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতেন। 2022 সালের 18ই মে রাজধানীর দলীয় কার্যালয়ে পদ্মা সেতু নির্মাণ প্রসঙ্গে বলতে গিয়ে ডক্টর ইউনুসকে পদ্মার পানিতে চুবানি দিয়ে তোলা উচিত বলে মন্তব্য করেছেন। আমাদের এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে, তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে 2টা চুবনি দিয়ে উঠাই নেওয়া উচিত, মরে যাতে না যায়, একটু পদ্মা নদীতে চুবনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত। ডক্টর ইউনুসকে হয়রানি না করা এবং তার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করার জন্য বিশ্বের অনেক রাষ্ট্রপ্রধান সহ নোবেল বিজয়ীরা শেখ হাসিনাকে অনুরোধ করেছেন, কিন্তু তিনি এই সবকেই থোড়াই কেয়ার করেন। এই অবস্থায় পশ্চিমা বিশ্বকে শত্রু বানিয়ে শেষ পর্যায়ে ভূ রাজনীতিতেও প্রায় একা হয়ে পড়েছিলেন তিনি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে শেখ হাসিনা সাম্রাজ্যের পতন এবং পালিয়ে যাওয়ার নেপথ্যে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। নানা সময়ে তিনি জাতিসংঘসহ বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপ কামনা করেছেন, ফলে আয়রন লেডি খ্যাত শেখ হাসিনা বন্ধুহীন হয়ে পড়েন। তার উপর যোগ হয়েছে তার একগুঁয়েমি ও অহংকার। শিক্ষার্থীরা যখন শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন, সে পর্যায়ে গত 14 জুলাই শেখ হাসিনা সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন। আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি রাজাকার শব্দও ব্যবহার করেছিলেন। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে যাদেরকে মেধাবী না বলছে তাদের হাতে কিন্তু ওরা পরাজিত। যুদ্ধে কিন্তু মুক্তিযোদ্ধারাই জয়ী হয়েছিল, রাজাকাররা জয়ী হয় নাই, তারা পাকিস্তানিদের পদলেহন করেও পরাজিত হয়েছিল। এই কথাটা মনে রাখা উচিত যে তারা তো পরাজিত হয়েছিল, তো তাদের মেধাটা কোথায়, সেটা আমার প্রশ্ন। এতে তার একগুঁয়েমি ও অহংকারের বিষয়টি প্রকাশ পেয়েছিল। রাতে হাজার হাজার ছাত্রছাত্রী প্রতিক্রিয়া ব্যক্ত করে। এরপর শিক্ষার্থীদের আন্দোলন দমনে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ সহযোগী সংগঠনগুলোকে মাঠে নামিয়ে শক্তি প্রদর্শন করে আন্দোলন প্রতিরোধের চেষ্টা করা হয়েছিল, কিন্তু তাতে সারা দেশে সংঘাত সংঘর্ষে প্রায় 100 জনের প্রাণহানি ঘটে। এরপরও শক্ত হাতে দমনের কথা বলা হচ্ছিল। এ পর্যায়ে শিক্ষার্থীরা ফুঁসে ওঠেন, আন্দোলন আরও জোরালো হয়। সেই আন্দোলন দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে শক্তি প্রয়োগ করায় গত 17 জুলাই থেকে কয়েকদিনে সারা দেশে 200-এর বেশি প্রাণহানি ঘটে। এরপর সেনাবাহিনী নামিয়ে কারফিউ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়, তবে শিক্ষার্থীরা সরকার পতনের এক দফার আন্দোলনে নামেন। রোববার সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত গণভবনে বসে শেখ হাসিনা তার সরকারের ঘনিষ্ঠ কয়েকজন মন্ত্রী ও কয়েকজন কর্মকর্তার সঙ্গে একাধিক বৈঠক করেন। শেখ হাসিনার ঘনিষ্ঠ একাধিক নেতা জানিয়েছেন, রোববারও সরকারের উপর চাপ বাড়তে থাকে। এরপরও পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে থাকবে বলে তারা ধারণা করেছিলেন, কিন্তু চাপ আরও বাড়তে থাকে। সোমবার সকালেই তারা বুঝতে পারেন তাদের সময় শেষ হয়ে গেছে। এরপর শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়ার সিদ্ধান্ত নিতে হয়। দেশের ভেতরে আওয়ামী লীগ একা হয়ে পড়েছিল। দীর্ঘ শাসনে সবাইকে খেপিয়ে তুলেছিলেন শেখ হাসিনা। তার সরকারের বিভিন্ন পর্যায়ে দুর্নীতি, অর্থ পাচার ও অর্থনীতির মন্দা পরিস্থিতিতে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল।
আর রাজনৈতিক দিক থেকে আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটের বাইরে অন্য সব দল সরকার বিরোধী অবস্থানে চলে যায়। এর ফলে শেখ হাসিনা রাজনৈতিক দিক থেকেও একা হয়ে পড়েন। শিক্ষার্থীদের আন্দোলনেও সেটা স্পষ্ট হয়ে ওঠে। অন্যদিকে ভূ রাজনীতিতে শেখ হাসিনার সরকার ভারতের উপর নির্ভরশীল হয়ে পরপর 3টি বিতর্কিত নির্বাচন করেও টিকে থাকে। এই আলোচনা চলছিল অনেক দিন ধরেই। সরকার চীনের সঙ্গেও একটা সম্পর্ক রেখে চলছিল। গত 7 জুলাই 2 দিন চীন সফর করেছিলেন শেখ হাসিনা। সর্বশেষ সেই সফরে অবশ্য ভালো ফল হয়নি। সফরের একদিন আগেই তিনি ফিরে আসেন। তখন থেকে কিছু একটা ঘটতে যাচ্ছে এমন কথা হাওয়ায় ভেসে আসতে শুরু করে। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছিল অনেক দিন ধরেই। বিভিন্ন সময় শেখ হাসিনা সহ তার নেতারা যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেছেন। সর্বশেষ গত 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন বেড়ে যায়। তবে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে শেখ হাসিনা ও আওয়ামী লীগ দেশের মানুষ ও শিক্ষার্থীদের প্রতিপক্ষ বানিয়ে ফেলে। এতে একেবারেই একা হয়ে পড়ে তারা। আওয়ামী লীগের নেতাদেরই কেউ কেউ মনে করছেন শেখ হাসিনা দেশ ছেড়ে নিজের এতদিনের রাজনৈতিক অর্জন ধ্বংস করলেন। একই সঙ্গে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগের অস্তিত্বকেও হুমকিতে ফেললেন। এই অবস্থায় রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন প্রধানমন্ত্রীর চেয়ে নোবেল বিজয়ীর শক্তি সামর্থ্য অনেক বেশি। সৈয়দ সাকিব, বিএনএ নিউজ 24।